হঠাৎ একদিন একটি প্যাসেঞ্জার প্লেন হাইজ্যাক হয়ে যায়। যে প্লেনটিকে হাইজ্যাকারদের কাছ থেকে বাঁচাতে চেষ্টা করে সবাই তাকে হাইজ্যাকার ভাবতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত কিভাবে হাইজ্যাকারদের মাস্টার প্লেন নষ্ট করে নিজেকে নির্দোষ প্রমাণ করে এবং প্লেনের যাত্রীদের জীবন বাঁচায়, এই গল্পটি এরকম একটি সোলজারের নিয়ে। গল্পের শুরুতেই আমাদের মেজর সুরেন্দ্র কাটিয়াল নামে একজন ভারতীয় সৈন্যকে দেখানো হয়, যিনি যোধা টাস্ক ফোর্সের একজন সৈন্য এবং আমাদের প্রধান নায়ক অরুণ কাটিয়ালের বাবা। একটি মিশনে সুরেন্দ্র কাটিয়াল শহীদ হন। তখন ছোট্ট অরুণ অশ্রু ভেজা চোখে সিদ্ধান্ত নেয় সেও একদিন তার বাবা শুরু করা যোধা টাস্ক ফোর্সে নিজের জায়গা করে নেবে। পরবর্তীতে সিন কাট হয় এবং আমাদেরকে 2001 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে ভারত বাংলাদেশের সীমানায় কিছু টেররিস্ট কিছু মানুষকে আটক করে রেখেছিল। তাই তাদের উদ্ধারের জন্য যোধা টাস্ক ফোর্সকে মিশনে পাঠানো হয়েছিল। মিশনটি সফল হয় এবং তারা যখন ফিরে আসে তখন দেখা যায় গল্পের মূল নায়িকা অরুণের ওয়াইফ প্রিয়া কাটিয়াল তাকে রিসিভ করতে এসেছে এবং রেগে আছে, কারণ অরুণ পুরো টিমকে রেখে একা একা টেররিস্টদের সঙ্গে লড়াই করছিল। এরপর তাদের কিছু ভালো সময় দেখানো হয়। তারপর প্রিয়া তার কাজে প্রমোশন পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেক্রেটারির পদ পায়। এরপর একদিন প্রিয়া তার অফিসে কাজ করছিল, তখন তার অ্যাসিস্ট্যান্টরা অফিসে আসে এবং তাকে জানায় অমৃতসরে একটি প্যাসেঞ্জার প্লেনকে হাইজ্যাক করা হয়েছে। এরপর আমাদের অমৃতসর এয়ারপোর্ট দেখানো হয়, যেখানে হাইজ্যাকাররা একটি প্লেনকে হাইজ্যাক করে রেখেছিল এবং প্লেনের সব জানালা বন্ধ করে রেখেছে। তাই প্লেনের বাইরে থাকা কমান্ডোরা কোনো খবরই পাচ্ছিল না। এরপর প্রিয়াকে এই সিচুয়েশন হ্যান্ডেল করতে দেওয়া হয়। তখন প্রিয়া জানতে চায় প্লেন তারা হাইজ্যাক করেছে এবং প্লেনে মোট কতজন আছে। তখন প্রিয়াকে জানানো হয় ওই প্লেনে ভারতের সবথেকে সিনিয়র নিউক্লিয়ার সায়েন্টিস্ট অনুজ নায়ের সহ 126 জন প্যাসেঞ্জার ও 12 জন ক্রু মেম্বার রয়েছে এবং ধারণা করা হয় পাকিস্তানি টেররিস্ট লস্কর গ্যাংরা এই প্লেনটি হাইজ্যাক করেছে এবং তাদের শর্ত ভারতের জেলে পাকিস্তানের 3 জন জঙ্গিকে আটক করে রাখা হয়েছে, তাদের মুক্ত করে দিতে হবে, সাথে 50 লাখ টাকা এবং বিমান উড়ানোর জন্য পর্যাপ্ত ফুয়েল দিতে হবে। আপনাদেরকে জানিয়ে দিই, ভিআইপিদের সাথে তার একজন সিকিউরিটি দেওয়া হয়, আর সেই প্লেনে অনুজ নায়ের সিকিউরিটি হিসেবে ছিল যোধা রেজিমেন্টের সদস্য অরুণ কাটিয়াল। এটা শুনে প্রিয়া শক হয়ে যায়। অরুণ প্রিয়াকে হিডেন মেসেজের সাহায্যে একটি কোড নাম্বার পাঠায় আর বলে তোমরা শীঘ্রই কোনো স্টেপ নাও, নয়তো অনেক দেরি হয়ে যাবে। কিন্তু কন্ট্রোল রুম থেকে অরুণ কোনো সাহায্য পায় না। কিছুক্ষণ পর হাইজ্যাকাররা সায়েন্টিস্ট অনুজ নায়ারকে চিনে ফেলে আর তাকে অত্যাচার করতে শুরু করে। অরুণ কি করবে বুঝে উঠতে পারে না। তার সাথে সন্ত্রাসীদের মারপিট শুরু হয়ে যায়। একসময় অরুণ ফ্লোরের একটি ফাট খুলে নিচে যাওয়ার রাস্তা পেয়ে যায়। তারপর সে অনুজ নায়ের সহ সব প্যাসেঞ্জারকে নিচে পাঠিয়ে দেয়। এবার সন্ত্রাসীরা অরুণের চালাকি ধরে ফেলে। ততক্ষণে অরুণ নিচে গিয়ে বিমানের দরজা খুলে দেয় আর সবাইকে বিমান থেকে নেমে যেতে বলে। কয়েকজন যাত্রী নেমে গেলেও অনুজ নায়ের নামতে ব্যর্থ হয়। এতক্ষণে সন্ত্রাসীরা নিচে এসে অরুণের সাথে মারপিট শুরু করে দিয়েছে। অরুণ যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে সন্ত্রাসীদের একজন অরুণকে লাঠি মেরে বিমান থেকে বাইরে ফেলে দেয় আর মিশনটি এখানে ফেল হয়ে যায়। এরপর দেখা যায় হাইজ্যাকারদের যে ডিমান্ড ছিল সেটা ইন্ডিয়ান সরকার পূরণ করতে পারেনি। এ কারণে তারা বিখ্যাত সায়েন্টিস্ট অনুজ নায়েরকে মেরে ফেলে আর এর সব দায় এসে পড়ে যোধা রেজিমেন্টের অরুণ কাটিয়ালের উপর। এই ঘটনার পর সরকার যোধা রেজিমেন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে অরুণ অনেকটা ভেঙে পড়ে, কারণ এই যোধা রেজিমেন্ট তার স্বপ্ন, তার আবেগ, তার ভালোবাসা, আর সবচেয়ে বড় কথা হলো এটা তার বাবা সুরেন্দ্র কাটিয়ালের স্মৃতি। তার বাবা যোধা রেজিমেন্ট নিয়ে এই স্বপ্নটা বুনেছিলেন। সেটা কি অরুণের হাতে এভাবে শেষ হয়ে যাবে? এসব নিয়ে ভাবতে ভাবতে অরুণ ডিপ্রেশনে ডুবে যায়। এদিকে সরকার থেকে যোধা টিমের সদস্যদের সেনাবাহিনীতে কাজ করার অফার দেওয়া হয়। অরুণের সব সঙ্গীরা এটা মেনে নেয় আর অরুণকেও বোঝাতে থাকে, কিন্তু অরুণ তো নাছোড়বান্দা, সে কিছুতেই যোধা রেজিমেন্ট বন্ধ হতে দেবে না। অরুণ সব সময় এটা নিয়েই ভাবতে থাকে যে কিভাবে নিজেকে প্রুভ করে কামব্যাক করা যায়। এদিকে অরুণের এমন অবস্থা তার সাংসারিক জীবনেও প্রভাবিত করে। সে প্রিয়ার সাথে ঠিকমতো কথা বলতো না। এক পর্যায়ে প্রিয়া বাধ্য হয়ে অরুণকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। অরুণ এটা শুনে কষ্ট পেলেও রাগে দুঃখে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। তারপর দেখা যায় বছর কয়েক পর অরুণ দুবাই যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে যায়। এখন অরুণ ইন্ডিয়ান বিমানের একজন এয়ার কমান্ডার হিসেবে নিযুক্ত আছে। এয়ারপোর্টে ঢোকার সময় তার একটি অচেনা লোকের সাথে ধাক্কা লাগে।
তখন অরুণ পা বাড়াতে দেখতে পায় কারো বোর্ডিং পাস নিচে পড়ে আছে। অরুণ বোর্ডিং পাসটা নিয়ে সিকিউরিটির কাছে জমা দিয়ে ভিতরের দিকে এগোতে থাকে। এরপর এয়ারপোর্ট থেকে অ্যানাউন্সমেন্ট করা হয় যে একটা বোর্ডিং পাস হারিয়ে গেছে, যেটা অরুণ কাটিয়াল নামের একটা লোকের। এটা শুনে অরুণ অবাক হয়ে যায়, কারণ এই বোর্ডিং পাসটা এসে এইমাত্র সিকিউরিটির কাছে জমা দিয়ে এসেছে। তখন অরুণ তার বোর্ডিং পাসটা আনতে যায়। সে সময় তার মোবাইলে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে। মেসেজে লেখা ছিল প্ল্যান চেঞ্জ, ফ্লাইট দিল্লি টু লন্ডন। এবার অরুণ কিছুটা ঘাবড়ে যায়। সে বুঝতে পারে দিল্লি টু লন্ডন বিমানটা হাইজ্যাক হতে চলেছে। এরপর অরুণ দুবাই যাওয়ার পরিবর্তে লন্ডনের ফ্লাইটে উঠে যায়। বিমানে উঠে অরুণের এই মেয়েটার সাথে পরিচয় হয়। এর নাম তানিয়া। সে একজন বিমানবালা। একটা স্পেশাল ট্রেনিংয়ের জন্য সে লন্ডন যাচ্ছে। আর এই সুন্দরী এয়ার স্টেজকে আপনারা ভালো করে চিনে রাখুন। মুখের সৌন্দর্যে হাজারো পুরুষের হৃদয়ে দোলা লেগেছে। সে কি অদ্ভুত মায়া! এই মায়াবতী মেয়েটার নাম লেলা। এরপর দেখা যায় অরুণ তার সিটে গিয়ে বসে আছে, আর তার ফোনে আননোন নাম্বার থেকে মেসেজ আসতেই থাকে। একটা মেসেজে 3 জন হাইজ্যাকারের নাম পাঠানো হয়, যারা এই বিমানে উপস্থিত আছে। তো এরপর অরুণ লেলাকে এই বিমানটি হাইজ্যাকের ব্যাপারে জানিয়ে দেয়, আর লেলাকে বলে বিমানে থাকা প্রত্যেকের পাসপোর্ট চেক করা হোক। লেলা অরুণের কথা মতো সবার পাসপোর্ট চেক করতে থাকে। এরপর দেখা যায় দিল্লির গ্রাউন্ড সিকিউরিটির কন্ট্রোল রুমে একটা রিপোর্টের মাধ্যমে জানতে পেরে যায় যে লন্ডনে গমনকারী বিমানটি হাইজ্যাকের কবলে পড়েছে। তখন ফ্লাইটের সিকিউরিটির লিস্ট দেখে তারা বুঝে যায় যে ওখানে অরুণও রয়েছে। এরপর সিম কাট হয়ে বিমানে নিয়ে আসা হয়। হঠাৎ অরুণ দেখতে পায় একজন লোক টয়লেটের পাশ দিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। সে টয়লেট থেকে বের হওয়ার পর অরুণ টয়লেটে প্রবেশ করে, আর টয়লেটে গিয়ে সে একটা অতি শক্তিশালী ম্যাগনেট দেখতে পায়, যেগুলো মূলত ইঞ্জিনে জ্যাম সৃষ্টির কাজে লাগে। এবার অরুণ শিওর হয়ে যায় যে বিমানটি সত্যি হাইজ্যাকারদের কবলে পড়েছে। তখনই টয়লেটে সেই লোকটা চলে আসে, আর অরুণের সাথে তার মারাত্মক ফাইট হয়। কিছুক্ষণ ধস্তাধস্তির পর অরুণ ওই লোকটাকে অজ্ঞান করে ফেলে। এমন সময় এয়ার হোস্টেজ লেলা আর তানিয়া সেখানে চলে আসে, আর দেখে যে অরুণ একজনকে মেরে অজ্ঞান করে ফেলেছে। এটা দেখে তারা ভয় পেয়ে যায়। তখন অরুণ তাদেরকে শান্ত হয়ে যেতে বলে, আর বিমানে থাকা ডাক্তারকে ডেকে আনতে বলে। সাথে সাথে ডাক্তার এসে ওই ব্যক্তিকে একটা ইঞ্জেকশন দিতে লোকটা মারা যায়। তখন অরুণ ডাক্তারের গলা ধরে বলে, এটা কিসের ইঞ্জেকশন ছিল? ডাক্তার কিছুটা ভয় পেয়ে যায়। সে বলে, আমি তো নর্মাল ইঞ্জেকশনই দিয়েছি। এমন কাহিনী দেখে ওখানে থাকা সকলে ভয়গ্রস্ত হয়ে পড়ে। এরপর অরুণ মৃত ব্যক্তিকে নিচের একটা বাক্সের মধ্যে রেখে আসে। এবার ওরা যার যার সিটে এসে বসে। অরুণ চিন্তা করতে থাকে এয়ারপোর্টে ঢোকার সময় তাকে কে ধাক্কা দিয়েছিল। এখানে অবশ্যই কোনো রহস্য আছে। হঠাৎই বিমানের টেলিফোন বাজতে শুরু করে। লেলা গিয়ে ফোন ধরে ফোনের ওপাশ থেকে বলে, আমরা দিল্লির সিকিউরিটি গ্রাউন্ড থেকে বলছি। তখন লেলা অরুণকে ফোনটা দিয়ে দেয়। ফোন ধরে অরুণ বলে এই বিমানটা হাইজ্যাকারদের কবলে পড়েছে, কিন্তু কন্ট্রোল রুম থেকে অরুণের কথা বিশ্বাস করে না। তখন ওখান থেকে বলা হয় যে বিমানে একজন সেকেন্ড কমান্ডার আছে, আমরা তার সাথে কথা বলতে চাই। তার সিট নাম্বার 11F। এবার লেলা 11F সিটে গিয়ে দেখতে পায় যে লোকটার মৃত্যু হয়েছে সেই আসলে সেকেন্ড কমান্ডার ছিল। অরুণের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তার নিজের সঙ্গীর সাথেই ফাইট করেছে। তখন লেলা দৌড়ে গিয়ে আরেকটা ফোন থেকে কন্ট্রোল রুমে ফোন দিয়ে জানিয়ে দেয় যে 11F এর যাত্রী অর্থাৎ সেকেন্ড কমান্ডারের দায়িত্বে থাকা ব্যক্তিটা মারা গিয়েছে। অরুণ তখন দৌড়ে এসে লেলার হাত থেকে ফোনটা নিয়ে কল কেটে দেয়, আর তাকে এসব বিষয়ে আগে থেকে কিছু বলতে বারণ করে। এরপর কন্ট্রোল রুম থেকে একটা রিপোর্টের মাধ্যমে জেনে যায় আজ অরুণের ডিউটি দিল্লি দুবাই এয়ারলাইন্সে ছিল। এখন কন্ট্রোল রুম থেকে ভেবে নেয় যে যোধা রেজিমেন্টকে বন্ধ করে দেওয়ার জন্যই হয়তো অরুণ প্রতিশোধ নেওয়ার জন্য বিমানটিকে হাইজ্যাক করে নিয়েছে। এতক্ষণে প্রিয়াকে অরুণের ব্যাপারটা জানিয়ে দেওয়া হয়। এরপর সিনটা বিমানে নেওয়া হয়। ওখানে লেলা অরুণকে ইলেকট্রিক শক দিয়ে বেঁধে ফেলে, কারণ তাদেরও সন্দেহ ছিল যে অরুণই হাইজ্যাকটা করেছে। তারপর অরুণ টেকনিকে বাঁধন খুলে ফেলে আর বন্দুকটাও ছিনিয়ে নিয়ে ককপিটে চলে যায়, আর সেখানে থাকা পাইলটের সাথে কথা বলে এবং বিমানটি অমৃতসরে ল্যান্ড করাতে বলে। এতক্ষণে একটা ভুয়ো ইনফরমেশনের মাধ্যমে পাকিস্তানি মিডিয়াগুলোতে প্রচার করা হয় যে ইন্ডিয়ার একটি বিমান অরুণ কাটিয়াল নামের একজন ইন্ডিয়ান সৈনিক হাইজ্যাক করে বিমানটি নিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছে। এদিকে বিমানে থাকা এক যাত্রী সিটের তলা থেকে একটা ব্যাগ উদ্ধার হয়। ব্যাগে একটা ডিভাইস দেখানো হয়। প্লেনটি পাকিস্তানের ইসলামাবাদের এরিয়াতে ঢুকে পড়ে। অরুণ এবার ভাবতে থাকে ইসলামাবাদের সন্ত্রাসীদের পরিকল্পনাটা আসলে কি। এমন সময় হঠাৎই বিমানে একটা ঝাঁকি অনুভূতি হয়।
এরপর ককপিট থেকে সিনিয়র পাইলট বের হয়ে জানায় যে হুইল ডাম্প করেছে। এটা বলার সাথে সাথে পিছন থেকে সেকেন্ড পাইলট তার মাথায় গুলি করে। এরপর হাইজ্যাকিং এর জট খুলতে শুরু করে। এই সেকেন্ড পাইলটে অরুণকে মেসেজ করছিল, আর অরুণকে লন্ডনের ফ্লাইটে আনার একটাই কারণ হলো ইন্ডিয়ান গভর্নমেন্ট যাতে ভাবে যে এই হাইজ্যাকটা অরুণই করেছে। সেকেন্ড পাইলট এইসব বলে হাসতে থাকে। অরুণ তাকে প্রশ্ন করে, তোমরা কি চাও? এটা কোনো মামুলি হাইজ্যাক তো হতে পারে না। হাইজ্যাকার উত্তরে বলে, শান্তি। আহা, এটা বলে সে অট্টহাসিতে ফেটে পড়ে। এবার অরুণের মনে পড়ে যায় যে আজই ভারত পাকিস্তানের শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য ইন্ডিয়ার প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ইসলামাবাদের জিন্নাহ হলে থাকবে, আর এদের উদ্দেশ্য হলো জিন্নাহ হলে বিমানটি ক্রাশ করানো। কারণ হিন্দুস্তানি কোনো বিমান যদি পাকিস্তানে ক্রাশ করে তাহলে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি বাতিল হয়ে যাবে। এটা ভেবে অরুণ শিউরে ওঠে। সে একা কি করবে? এরপরই দেখা যায় তানিয়া নামের মেয়েটা চালাকির সাথে একটি ব্যাগ নিয়ে পাইলটের হাতে ছুঁড়ে মারে, আর পাইলটের হাতে থাকা পিস্তল পড়ে যায়। অরুণ ঠিক এই সুযোগটা কাজে লাগিয়ে পাইলট বেশি হাইজ্যাকারের সাথে ফাইট শুরু করে দেয়। অরুণের স্মার্ট ফাইটের কাছে পাইলট হার মেনে যায়। এ কারণে সে বিমানে থাকা এক যাত্রীর মাথায় পিস্তল ঠেকিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। অরুণ তখন তানিয়াকে বলে, আমার এখন তোমার সাহায্যের প্রয়োজন। এরপর অরুণ তানিয়াকে বিমান ওড়ানোর দায়িত্ব দেয়, আর তানিয়াকে বলে, ভয় পেও না, আমি আছি। পাশ থেকে লেলা অরুণকে বলে, আমি দুঃখিত, অযথা তোমাকে সন্দেহ করেছিলাম। অরুণ মুচকি হাসি দিয়ে আন্ডারগ্রাউন্ডে থাকা গুন্ডাকে বধের জন্য বেরিয়ে পড়ে। এরপর আমরা একটি ভয়াবহ অ্যাকশন সিন দেখতে পাই, যেখানে অনেক কষ্টে অরুণ তাকে পরাজিত করতে সক্ষম হয়। এতক্ষণে তানিয়া বিমানটি যথাসম্ভব কন্ট্রোলে নিয়ে এসেছে। এখন বিমানটিকে ক্রাশ করার হাত থেকে বাঁচানোর জন্য অরুণ, লেলা আর এই ভদ্রলোক নিচে যায়। ওখানে অরুণ বিমানটিকে বাঁচানোর একটি সুন্দর পরিকল্পনা করে। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে লেলা অরুণকে আঘাত করে বসে। তখন আমরা বুঝতে পারি লেলাই আসলে মেন ভিকটিম। তার ভাইকে ইন্ডিয়ান সেনাবাহিনীতে হত্যা করেছে, যার প্রতিশোধ নিতে লেলা এই ভয়ঙ্কর কাজে লিপ্ত হয়েছে। এখানে লেলা অরুণকে বন্দি বানিয়ে ককপিটে নিয়ে আসে। ককপিটে আসার পর লেলা তানিয়াকে বলে সে যেন পাকিস্তানের ইসলামাবাদে কন্ট্রোল রুমে যোগাযোগ করে। ওখানে প্রিয়া আগে থেকে উপস্থিত ছিল। কল করতে প্রিয়া কথা বলে। সে অরুণকে বলে, তুমি এটা কেন করছো? কি চাও তুমি? তখন লেলা অরুণকে একটি কাগজ দেয়, যেখানে লেখা ছিল, আমার 3 সঙ্গী ইসলামাবাদে বন্দি আছে, তাদের মুক্তির জন্যই আমি এসব করছি। আসলে সন্ত্রাসীরা চাইছিল এই বিমান হাইজ্যাকিং এর সমস্ত দোষ যেন অরুণের ওপর আসে। অরুণ এবারও প্রিয়াকে একটা হিডেন মেসেজ দেয়, যেটা শুনে প্রিয়া বুঝতে পারে যে পরিস্থিতি খুবই খারাপ, ভীষণ ভয়ানক বিপদ আসতে চলেছে। আর এটা প্রিয়া পাকিস্তানের সেক্রেটারিকে জানিয়ে দেয়। পাকিস্তানের সেক্রেটারি বিষয়টা তেমন গুরুত্ব দেয় না। তখন এক অফিসার তাদের সবাইকে বিমানটি ডিরেকশন দেখায়, যে বিমানটা সরাসরি জীর্ণ হলে এসে ক্রাশ করবে। এবার সবাই বুঝে যায় যে ভারতের প্রধানমন্ত্রীকে মারার জন্যই এমন পরিকল্পনা করা হয়েছে। এটা বুঝতে পারে পাকিস্তানের সিকিউরিটি জোন। তখন বিমানটিকে ধ্বংস করার জন্য 3টি যুদ্ধ বিমান পাঠায়। ওদিকে দেখা যায় লেলা একটু অন্যমনস্ক হয়ে গেলে অরুণ বিমানের ব্রেক চাপ দিতে লেলা ঝুল সামলাতে না পেরে সামনের সিটে পড়ে যায়। এই সুযোগে অরুণ লেলাকে আঘাত করে আর তার হাতে থাকা পিস্তল ফেলে দেয়। তারপর আবারও লেলা আর অরুণের মাঝে ফাইট শুরু হয়ে যায়। এমন সময় আমরা দেখতে পাই পাকিস্তানের 3টি যুদ্ধ বিমান অরুণদের বিমানকে ঘিরে রয়েছে। তারা সিগন্যাল দেয় যদি বিমানের ডিরেকশন পরিবর্তন না করা হয় তাহলে বিমানটিকে ধ্বংস করা হবে। এদিকে লেলা আর অরুণের ফাইট চলতেই থাকে। এদের কারো থেকে কেউ কম না। লেলা বুনো ওল হলে বা অরুণ বাঘা তেঁতুল। কিন্তু এক পর্যায়ে অরুণের তীক্ষ্ণ বুদ্ধির কাছে লেলাকে হার মানতেই হয়। নিজের অস্ত্রে লেলার পরিসমাপ্তি ঘটে। এবার অরুণ পাইলটের সিটে বসে ডান দিকে বিমানটাকে ঘুরিয়ে ডিরেকশন পাল্টে দেয়। কি ভাবছেন থ্রিলার এখানে শেষ? না, মেঘনাথ এখনো মেঘের আড়ালে রয়ে গেছেন। অরুণ কি শেষ পর্যন্ত সফল হবে? দেখতে থাকুন। এরপর অরুণ আর তানিয়া প্ল্যানিং করতে থাকে যে বিমানটিকে কোথায় সেফলি ল্যান্ড করানো হবে। অরুণ একটি লেক দেখিয়ে বিমানকে সেখানে ল্যান্ড করানোর কথা বলে। তখন তানিয়া বলে, আমরা সেখানে ল্যান্ড করাতে পারবো না, কারণ ওখানে পৌঁছানোর আগেই আমাদের বিমান কওমি মসজিদে ব্লাস্ট হয়ে যাবে। এখানে বলে রাখা ভালো, কওমি মসজিদ হলো পাকিস্তানের জাতীয় মসজিদ। এবার অরুণের মনে পড়ে যায় সে টিভিতে দেখেছিল শান্তি চুক্তির পর পাকিস্তানের প্রধানমন্ত্রী কওমি মসজিদে যাবে নামাজ আদায় করার জন্যে। তাহলে কি সন্ত্রাসীদের পরবর্তী টার্গেট পাকিস্তানের পিএম? অরুণ কিছুটা ঘাবড়ে যায়। সে পাকিস্তানের কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য মরিয়া হয়ে ওঠে। ওদিকে আমরা কন্ট্রোল রুমের দৃশ্যে দেখতে পাই পাকিস্তানের সেক্রেটারি বিমানটাকে ধ্বংস করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এমন সময় হঠাৎই তার পিছন থেকে গুলির শব্দ হয়।
সে পিছনে ফিরে দেখতে পায় তার সঙ্গীরা কেউ বেঁচে নেই। তার নিজের পিএস রফিক তাদের মেরে ফেলেছে। সে আসলে মেন সন্ত্রাসী, আর সে রফিক না জালাল। ছদ্মবেশে এতদিন পাকিস্তান গভর্নমেন্ট কাজ করে এসেছে, এবার জালাল ভারতের প্রধানমন্ত্রীর মাথায় বন্দুক টেকালে পাকিস্তানের সেক্রেটারি তাকে বাঁচাতে আসে। তখন জালাল তাকেও গুলি করে মেরে ফেলে আর সন্ত্রাসীদের একত্রিত করে জিম্মা হল দখল করে নেয়। ওদিকে বিমান থেকে অরুণ অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য। সে বলতে থাকে, হ্যালো, কেউ শুনতে পাচ্ছেন? পরবর্তী টার্গেট জিন্না কৌমি মসজিদ, অর্থাৎ পাকিস্তানের পিএম। এবার ফোনের ওপাশ থেকে জালাল বলে ওঠে, আই কপি দ্যাট। যোধা, আমি জানি তুমি এটা করবে, কারণ তোমার দেশের ইজ্জত আর তোমার স্ত্রী এখনো আমার হাতে বন্দি। তুমি 200 মানুষের জীবন বাঁচাবে নাকি তোমার দেশের ইজ্জত, সিদ্ধান্ত তোমার। এটা বলে সে কল কেটে দেয়। তখন তানিয়া বলে, ও তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমাদের পিছনে যাওয়া উচিত। অরুণ বলে, না, আমাদের 200 লোককেও বাঁচাতে হবে, আবার দেশের ইজ্জতও। তানিয়া বলে, আমরা কিভাবে এটা করব? আমাদের বিমান নিচে ল্যান্ড করার আগেই ক্রাশ হয়ে যাবে। অরুণ তখন ভাবে যে ওর বিমানের নিচে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, সেটা ছিদ্র করে দিলে বিমানে থাকা ধার্য পদার্থগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে। এরপর অরুণ তানিয়াকে বিমানটি ল্যান্ড করানোর প্রস্তুতি নিতে বলে নিচে চলে যায়। তানিয়া ল্যান্ড করানোর উদ্দেশ্যে স্ট্রিং গিয়ার সুইচে চাপ দিলে দেখা যায় রাইট সাইডের চাকাটা জাম হয়ে আছে। এটা সে দ্রুত অরুণকে জানায়। তারপর বিমান মাটিতে পড়া শেষ মুহূর্তে অরুণ চাকাটির জাম ছাড়াতে সক্ষম হয়, আর বিমানটি সেফলি জীর্ণ হলে সামনে এসে থেমে যায়। এরপর অরুণ বিমানের ডোর খুলতে শত শত বন্দুক থেকে গুলি বের হয়, বিমানকে ঝাঁঝরা করে দেয়। অরুণ বুঝে যায় এখানে পরিস্থিতি আরো ভয়াবহ। সে খানিকটা দম নিয়ে আবারও পূর্ণ উদ্যমে গুলি ছুটতে ছুটতে সামনের দিকে এগোতে থাকে। এখানে একজন ইন্ডিয়ান সৈনিক অরুণকে বলে, স্যার, এরা অনেক শক্তিশালী, আর পুরো জিন্না হলকে এরা দখল করে নিয়েছে। অরুণ তাকে ভিতরে ঢুকতে বললে পাশ থেকে একজন পাক আর্মি বলে ওঠে, যতক্ষণ পর্যন্ত পাক আর্মি না আসে ততক্ষণ আমরা নেগোসিয়েট করার চেষ্টা করব। অরুণ তখন বলে, সরি স্যার, নেগোসিয়েট করনা তো কোই যোদ্ধা কা স্টাইল থাই হি নেই। এরপর পাক আর্মি কিছু একটা বলতে গেলে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। এরপর অরুণ জিন্না হলে প্রবেশ করতে শুরু করে। পাশে এক ইন্ডিয়ান আর্মিকে পড়ে থাকতে দেখে অরুণ তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, স্যার কোথায়? সে বাংকারের দিকে ইশারা করে মারা যায়। তারপর অরুণ আবারও গুলি ছুটতে ছুটতে এগিয়ে যেতে থাকে। আর এখানে আমরা চোখ জোড়ানোর মনোমুগ্ধকর কিছু অ্যাকশন সিন দেখতে পাই। অরুণের বীরত্বের কাছে সন্ত্রাসীরা অসহায় হয়ে আত্মসমর্পণ করতে থাকে। নিজেদের পরাজয় দেখে সন্ত্রাসীদের হেড জালাল সবাইকে থামিয়ে দিয়ে ভারতের প্রধানমন্ত্রী প্রিয়া আরও 4 জন কর্মকর্তাকে সিরিয়ালে বসিয়ে অরুণকে 6 সেকেন্ড সময় দেয়, মানে সে 1 সেকেন্ডে একজনকে মেরে ফেলবে। সে দুজনকে মারতে অরুণ বাইরে বেরিয়ে আসে আর সন্ত্রাসীদের কাছে আত্মসমর্পণ করে। তখন জালাল অরুণকে কিছু কথা বলতে থাকে, যে তুমি এখানে কিছুই করতে পারবে না, আমি যেভাবে তোমাদের সায়েন্টিস্টকে মেরেছিলাম সেভাবে আজ তোমাদের সবাইকে মারব। এখানে আমরা বুঝতে পারি আগের বিমান হাইজ্যাকের সময় জালালই অরুণকে লাঠি মেরে বিমান থেকে বাইরে ফেলে দিয়েছিল। আর এসব বলতে বলতে জালাল পুরো ভবনে বোম ফিট করতে থাকে। তখন জালাল অরুণকে এনে প্রিয়ার সামনে বসায়। প্রিয়া আর অরুণ একে অপরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রিয়া হয়তো ভাবতে থাকে যে সে এই দেবতুল্য মানুষটাকে শুধু শুধু দেশদ্রোহীর তকমা দিয়েছিল। তখন প্রিয়াকে জিজ্ঞাসা করে, তুমি এখনো ডিভোর্স পেপারে সাইন করোনি কেন? প্রিয়া বলে, তুমি করে দিয়েছো, আমার যখন মন চাইবে আমি তখন করব। অরুণ বলে, ভেবে দেখো, সময় হারিয়ে গেলে তা চলে যায়। এবার জালাল বলে, এখানে কি লাভ স্টোরি চলছে, তুমি মরার জন্য তৈরি হও। এটা বলেই সে অরুণকে গুলি করে, কিন্তু অরুণ তার হাত ধরে বন্দুকের নিশানা পাল্টে দেয়। তারপর আবারও দুজনের মধ্যে ভয়াবহ ফাইট শুরু হয়। এই সুযোগে প্রিয়া ভারতের প্রধানমন্ত্রীকে সুরক্ষিতভাবে জিন্না হলের বাইরে নিয়ে আসে। এত বড় একটা বিপদ থেকে অবশেষে অরুণ তার দেশের ইজ্জত আর 200 লোককে বাঁচাতে সক্ষম হয়। এরপর দেখা যায় অরুণ দারুণ ফাইট করে জালালকে জখম করে দিয়েছে। তখন জালাল বলে, আমাকে মেরে কোনো লাভ হবে না যোদ্ধা, এই যুদ্ধ অনন্তকাল ধরে চলবে। হিন্দুস্তান আর পাকিস্তানের মধ্যে কখনোই শান্তি ফিরে আসবে না। এটা বলে জালাল বিকট শব্দে হাসতে থাকে। এমন সময়ে অরুণ নিজের জীবনের তোয়াক্কা না করে সমগ্র ভবনকে বোম ফায়ার করে ভস্ম করে দেয়। তখন দেখা যায় বাইরে বের হয়ে আসা সকল ইন্ডিয়ান অরুণকে হারানোর শোকে ভেঙে পড়ে। প্রিয়াও কান্না করতে থাকে। কিন্তু এমন সময় সবাইকে অবাক করে দিয়ে অরুণ বাইরে বেরিয়ে আসে। অরুণকে দেখে প্রিয়া নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে দৌড়ে গিয়ে অরুণকে জড়িয়ে ধরে। তারপর দেখা যায় কিছুদিন পর যোদ্ধা টিমের সকল সদস্য একত্রিত হয়ে সরকারের সাথে একটা বৈঠকে বসেছে,
যেখানে এক অফিসার তাদেরকে বলে তোমাদের যোদ্ধা টিমের অনেক চাহিদা, এটা কমাতে হবে। অরুণ বলে ওকে স্যার। এখানে অরুণ তার বাবার যোদ্ধা টিমের স্বপ্ন আবারও পুনরায় প্রতিস্থাপন করে, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।